তো আল্লাহর অশেষ রহমতে দেশ এবং বিদেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, জনমনে স্বস্তি ফিরে এসেছে। তো আমি আশা করি বাংলাদেশে আগামী দিনে অতি দ্রুতই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশাবাদী, আমি আশা করি। এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 2018 সালে যে একটু নির্বাচনী পরিবেশ কিছুটা সৃষ্টি করতে পেরেছিল বিএনপি, তখন আমি বাংলাদেশে গিয়েছিলাম। আমার বাড়ি শরীয়তপুর। এতক্ষণ তো আমি ঢাকা এবং জামালপুরের কথাই বললাম, মূলত আমার জেলা শরীয়তপুর। আমি শরীয়তপুরের মেয়ে। আমি শরীয়তপুর 1 আসন থেকে মনোনয়ন প্রার্থী ছিলাম। সেখানেও দুর্বৃত্তরা আমাদের উপরে চড়াও হয়েছে। তো আমি আমার এনআইডিটা তো প্রবাসী কোঠায়, এনআইডিটা তো আমার এনআইডিটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। প্রবাসী আমরা তো যেতেই পারি না দেশে। যখন দেশে গেলাম নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছিল যে আমি আমার এই এনআইডি কার্ডটা রিনিউ করার জন্য আবেদন করলাম। তো তারা এনআইডি কার্ডটা রিনিউ করে দিল না। এটা নিয়ে আমরা অনেকবার আবেদন করেছিলাম, আমার দলের হাইকমান্ড থেকেও অনেকবার। নির্বাচন 2018 সালে স্টপ করে রেখেছিল। আমার আইডেন্টি কার্ডটা আমরা বলি ভোটার আইডি কার্ড, বাট ওইটা তো মূলত ভোটার আইডি কার্ড, ওইটি আমার বাংলাদেশের পরিচয়পত্র। আইডেন্টি কার্ডটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, কার্ডটা আমাকে ইলেকট্রনিক কার্ড অ্যাক্টিভ করে দিল না। তাদের একটাই কথা যে উনি নির্বাচন করবে, উনি নমিনেশন কিনেছে, ওনাকে আমরা এনআইডি দিব না। তো সেখানে আমার দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল এটা তার নাগরিক অধিকার, এনআইডি কার্ড পাওয়া তার নাগরিক অধিকার। সে আওয়ামী লীগের সরকারের নির্যাতনের কারণে তার পরিবারটা আজকে বাংলাদেশে থাকতে পারছে না, তারা বিদেশে থাকছে, কিন্তু সে তো বাংলাদেশের নাগরিক। তার নাগরিক এই এনআইডি কার্ড পাওয়ার অধিকার তার আছে। তার কার্ডটা কেন জন্মগত অধিকার, নাগরিক কার্ডটা কেন দেওয়া হবে না? সেই কার্ডটা আমাকে দেয়নি। আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হলো, মনোনয়নপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট ছিল, সেই মনোনয়নপত্র জমাটা ছিল বিকাল 5টা পর্যন্ত সময় ছিল। ওনারা আমাকে 5:21 আমার কার্ডটা হাতে দিয়েছেন। দেন আমি মনোনয়নপত্রটা জমা দেওয়ার সুযোগ পেলাম না। মানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বাংলাদেশের বিএনপি যারা করে তারা তো আছে, সাধারণ জনগণকে অত্যাচার নির্যাতন করেছে। আর বিএনপির নেতাকর্মী সমর্থকদের যেখানেই দেখেছে যারা কিছুটা সাংগঠনিক, ভবিষ্যতে এই দেশ পরিচালনার যারা ভূমিকা রাখতে পারবে, যারা তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ, এইরকম মানুষকে তারা কলে কৌশলে দমন নিপীড়ন নির্যাতন করে, গুম করে, খুন করে, দেশের বাইরে রেখে নির্বাচন অংশগ্রহণ করতে না দিয়ে তারা নির্যাতন চালিয়েছে। তাদের মধ্যে আমি একজন ভুক্তভোগী, ফাহিমা আক্তার, আমি একজন ভুক্তভোগী। কাজে এত বছর আমি প্রবাসে আছি, আমি আসলে আমার মনটা বাংলাদেশে পড়ে থাকে। আমি একটা আকুলতা নিয়ে আমি এই দেশে অবস্থান করছি। আমি প্রবাসে আছি জীবনের তাগাদে। আমার আসলে মূলত এইভাবে তো অনেকেই নির্যাতিত, অনেকেই প্রবাসে চলে আসছে জীবন বাঁচানোর তাগিদে। মূলত এখন তো বাংলাদেশে একটা সুসময় চলতেছে, আগামীতে নির্বাচন। আপনি কি চিন্তা করছেন যে বাংলাদেশে যাবেন কিনা, বা এইখানে থেকেই রাজনীতি চালিয়ে যাবেন, অথবা বাংলাদেশে আপনি মুভ করবেন কিনা? রাজনৈতিক কর্মকাণ্ড আমার শুরু থেকে এখন পর্যন্ত চলছে। আমি তো এখন বাংলাদেশ মহিলা দল কেন্দ্রীয় কমিটিতে আছি, কেন্দ্রীয় কমিটিতে সম্পাদকীয় পদে নেতৃত্ব দিচ্ছি। তো সাংগঠনিক কার্যক্রম আমি পৃথিবীর যখন যে দেশে থাকি সেখান থেকে পরিচালিত করব, এই সংগঠনের সাথে জড়িত থাকব এবং নির্বাচনমুখী কর্মকাণ্ডের সাথে তো আমি অবশ্যই সংযুক্ত হব। আমি তো 2018 সালে নির্বাচন করার জন্য সেই বিভীষিকাময় পরিবেশের মধ্য দিয়ে আমি দেশে চলে গিয়েছিলাম। আমি নির্বাচনে কাজে অংশগ্রহণ করার জন্য অল্প দিনের মধ্যে আবার বাংলাদেশে যাব। আমি গিয়েছিলাম এবার এই হাসিনা সরকার পতনের পর আমি জুন মাসে বাংলাদেশে গিয়েছিলাম। আমি ওখানে যাওয়ার পর আমার নেতৃবৃন্দের সাথে, বিএনপির নেতৃবৃন্দের সাথে, বাংলা শ্বশুর এলাকার এবং বাবার এলাকার নেতৃবৃন্দের সাথে আমার শুভেচ্ছা বিনিময় হয়েছে, সৌহার্দ্য বিনিময় হয়েছে, অনুষ্ঠানও হয়েছে। আমার ইডেন কলেজে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং আমার জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী যারা আমরা বন্ধু মহল আছে, 92-94 একটা জাতীয় ফোরাম আছে, সেখান থেকে একটা সংবর্ধনা আয়োজন করেছিল টিএসসিতে। আমি আছি, কর্মকাণ্ডের মধ্যেই আছি, সবসময় ছিলাম, এখনও আছি। আমি অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করার আমার ইচ্ছা আছে। আমার দল যদি মনে করে, আমার লিডার যদি মনে করে আমি একজন যোগ্য প্রার্থী, সাংগঠনিক, এবং তিনি যদি আমাকে নির্বাচনে প্রার্থী দেন,
অবশ্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করব, সেই ইচ্ছা এবং প্রচেষ্টা আমার আছে। ধন্যবাদ ফাহিমা আক্তার মুকুল আপা, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আসলে দর্শক, এরকম ফাহিমা আক্তার মুকুল আপার মতো হাজারো রাজনীতিবিদ যারা বাংলাদেশে টিকতে পারেনি, থাকতে পারেনি, স্বৈরাচারের জুলুম নির্যাতনের কারণে তারা জীবন বাঁচাতে প্রবাসে পাড়ি জমিয়েছেন। এখন হয়তোবা তারা এই বাংলাদেশে তার মা মাটির টানে, দলের টানে, জনগণের খেদমত করার জন্য আবারও ছুটে যাবেন। সকলে ভালো থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।